নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। দেশের সর্ববৃহৎ সিকিউরিটি থ্রেট এবং রাজধানী দিল্লিতে তৈরি হওয়া চরম নৈরাজ্যের খবরের সাথে আজ আমাদের এই বিশেষ নিউজ রিপোর্ট শুরু করছি। একদিকে রাজধানী দিল্লির বুকে নজিরবিহীন হিংসা, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের এক মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত। এই মুহূর্তে দেশজুড়ে সবথেকে বড় খবর হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে হঠাৎ করেই পশ্চিমবঙ্গ থেকে র্যাপিড অ্যাকশন ফোর্স বা সিআরপিএফের 20টিরও বেশি সম্পূর্ণ সশস্ত্র কোম্পানিকে রাতের অন্ধকারে এয়ারফোর্সের বিমানে এয়ারলিফট করে সরাসরি দিল্লিতে নামানো হয়েছে। শুধু তাই নয়, দিল্লি পুলিশকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজধানীর রাজপথে হিংসা ছড়ানো প্রতিটি সমাজবিরোধী এবং নৈরাজ্যবাদীর উপর সরাসরি এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করা হয়। রাজধানী দিল্লির রাজপথ, বিশেষ করে সংসদ ভবনের চারপাশের এলাকা যখন চরম অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের এই আকস্মিক পদক্ষেপ দেশের রাজনৈতিক এবং জিওপলিটিক্যাল সমীকরণকে এক রাতে বদলে দিয়েছে। আপাতদৃষ্টিতে যাকে খুব সাধারণ আন্দোলন বলে দেখানোর চেষ্টা হচ্ছিল, তার পেছনে যে কত বড় একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র কাজ করছিল তার নথি এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলের হাতে। আজ আমরা বিশ্লেষণ করব ঠিক কী উদ্দেশ্যে হঠাৎ পশ্চিমবঙ্গ থেকে এই কেন্দ্রীয় বাহিনীকে বিমানে উড়িয়ে দিল্লিতে আনতে হলো, আর কেনই বা দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রী এই মুহূর্তে একদম চুপ করে ছক কষছেন এক বিরাট অ্যাকশনের। যে লড়াইটা দেখে মনে হচ্ছে স্রেফ একটা সাধারণ প্রতিবাদ বা আন্দোলন, তা আসলে কতটা গভীর। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কতগুলো বড় প্রশ্ন নিজেদের সামনে রাখতে হবে। প্রথমত, দেশের নিরাপত্তার জন্য তৈরি থাকা সিআরপিএফের 20 কোম্পানিকে হঠাৎ পশ্চিমবঙ্গ থেকে বিমানে করে জরুরি ভিত্তিতে দিল্লিতে আনার দরকার কেন পড়ল? দিল্লিতে কি এমন কোনো বড় ধরনের ইন্টারনাল সিকিউরিটি ক্রাইসিস তৈরি হয়েছে যা সাধারণ পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না? দ্বিতীয়ত, যখন রাজধানীর বুকে একের পর এক পুলিশ কর্মকর্তা আক্রান্ত হচ্ছেন, সাংবাদিকদের ওপর হামলা চালানো হচ্ছে, তখন দেশের হোম মিনিস্ট্রি অমিত শাহ সম্পূর্ণ শান্ত এবং চুপ কেন? এই নিস্তব্ধতা কি ঝড়ের পূর্ব লক্ষণ? তৃতীয়ত, শিক্ষার্থীদের প্রতিবাদের নামে দিল্লির রাজপথে যে পাথর ছোড়া হলো, সেখানে ছাত্রদের আড়ালে সিলামপুর বা জাফরাবাদের নামই ক্রিমিনালস বা হিস্ট্রি শিটার্স ছিল নাকি? চতুর্থত আর সবথেকে চাঞ্চল্যকর প্রশ্ন হলো, দিল্লির রাজপথে প্রতিবাদকারীদের জন্য কাতার, কুয়েত কিংবা বাংলাদেশ থেকে কিভাবে অনবরত ফুড অ্যান্ড লজিস্টিক ফান্ডিং আসছে? এই সবকটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই গভীর চক্রান্তের মধ্যে, যা ভারতের সার্বভৌমত্ব এবং ল অ্যান্ড অর্ডারকে চ্যালেঞ্জ জানানোর জন্য তৈরি করা হয়েছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই অ্যানালিসিস আপনার চোখ খুলে দেবে এবং জানিয়ে দেবে ভারতের অভ্যন্তরে ঠিক কী ধরনের হাইব্রিড ওয়ারফেয়ার চালানো হচ্ছে। আসল ঘটনার বিশ্লেষণে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে মঙ্গলবার রাতে ঠিক কী ঘটেছিল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের হেডকোয়ার্টারে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ পেতেই অত্যন্ত গোপনীয়তার সাথে ওয়েস্ট বেঙ্গলে মোতায়েন থাকা সিআরপিএফের 20টি কোম্পানিকে একত্রিত করা হয়। একটি সিআরপিএফ কোম্পানিতে প্রায় 100 জন করে সশস্ত্র জওয়ান থাকে, অর্থাৎ প্রায় 2000 থেকে 2500 জন প্রশিক্ষিত জওয়ানকে কলকাতার রানওয়ে থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ভারী পরিবহন বিমানে তুলে সরাসরি দিল্লিতে নামানো হয়েছে। একই সাথে বাই রুট বা সড়কপথেও বাকি টুর্কিগুলোকে দিল্লির উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতির তীব্রতা সামাল দিতে র্যাপিড অ্যাকশন ফোর্স বা আরএএফের আরও 30টি কোম্পানিকে অতি সংবেদনশীল এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে। এখন মূল প্রশ্ন হলো, কেন পশ্চিমবঙ্গ থেকে এই বাহিনীকে নির্বাচন করা হলো? এর পেছনের মূল কারণ হলো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। বিগত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের জটিল রাজনৈতিক হিংসা এবং কঠিন পরিস্থিতিতে অত্যন্ত সফলভাবে ল অ্যান্ড অর্ডার বজায় রাখার অভিজ্ঞতা এই বাহিনীর রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কীভাবে রাজনৈতিক সমাজবিরোধীদের শান্ত করতে হয় এবং নির্বাচন চলাকালীন হিংসা শক্ত হাতে দমন করতে হয়, তা সিআরপিএফ অত্যন্ত নিখুঁতভাবে করে দেখিয়েছে। এই অভিজ্ঞ প্রশাসনিক শক্তিকেই এবার রাজধানীর বুকে নামানো হলো। একই সাথে হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি ঐতিহাসিক প্রেস নোট এবং নোটিফিকেশন জারি করা হয়েছে। ডেপুটি সেক্রেটারি রাজেশ কুমারের সই করা সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, দিল্লিতে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা প্রতিটি অরাজক উপাদানের উপর প্রয়োগ করা হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এনএসএ।
আপনারা নিশ্চয়ই জানেন, এনএসএ বা জাতীয় নিরাপত্তা আইন ভারতের এমন একটি কঠোর আইন যার অধীনে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সে সহজে জামিন পায় না এবং তাকে কোনো চার্জশিট ছাড়াই দীর্ঘদিন পুলিশি হেফাজতে রাখা সম্ভব। অর্থাৎ সরকার স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার দিন শেষ। রাজপথে নেমে পুলিশ এবং রাষ্ট্রের ওপর হামলা চালালে তার পরিণতি হবে অত্যন্ত মারাত্মক। দিল্লির আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকারের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে রাষ্ট্র এখন আর কোনো ধরনের নরম মনোভাব দেখাতে রাজি নয়। এবার আসা যাক যন্তর মন্তর এবং দিল্লির আশেপাশের এলাকাগুলোতে আসলে কি ঘটেছিল তার নিটল বাস্তব চিত্রে। গত কয়েকদিনে যা ঘটেছে তাকে কোনোভাবেই সাধারণ ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক প্রতিবাদ বলা যায় না। এই প্রতিবাদের আড়ালে যে চরম দেশবিরোধী মানসিকতা প্রকাশ পেয়েছে তা ভারতের প্রশাসনিক ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার একটি অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। দিল্লি পুলিশ ইতিমধ্যেই এই নৈরাজ্যের ঘটনায় 242টিরও বেশি এফআইআর অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করেছে। 18 জনেরও বেশি তরুণ আইপিএস অফিসার এবং বহু সংখ্যক দিল্লি পুলিশের কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, দেশের এক শ্রেণীর মিডিয়া এবং রাজনৈতিক গোষ্ঠী এই আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের ক্ষত নিয়ে কোনো কথা বলছে না। উল্টে তারা সেই সব সমাজবিরোধীদের অপরাধ ঢেকে দেওয়ার চেষ্টা করছে যারা পুলিশের গায়ে হাত তুলেছে। যে ছাত্ররা ডাক্তার বা প্রকৌশলী হওয়ার জন্য দিনরাত পড়াশোনা করে তারা কখনো পুলিশের গাড়িতে আগুন লাগাতে পারে না, কিংবা ট্রাকে করে পাথর নিয়ে এসে রাজপথে পাথরবাজি করতে পারে না। গোয়েন্দা রিপোর্টের যে তথ্য সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো। দিল্লির সিলামপুরের বিখ্যাত ক্রিমিনাল এবং হিস্ট্রি শিটার হাজি আফজালের মতো অপরাধীদের নিজের পুরো গ্যাং নিয়ে যন্তর মন্তরের ভিড়ের মধ্যে স্লোগান দিতে দেখা গেছে। এই হাজি আফজালের বিরুদ্ধে আগে থেকেই হত্যা, অপহরণ, তোলাবাজি এবং এমওসি এর মতো কঠোর ধারায় অন্তত 26টির গুরুতর অপরাধের মামলা ঝুলছে। এখন আপনারাই বলুন, এই ধরনের একজন দাগী অপরাধী ছাত্র আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে কি ভূমিকা পালন করছিল? কার নির্দেশে এই পেশাদার অপরাধীদের রাজপথে নামানো হয়েছিল? ঘটনা এখানেই শেষ নয়। আমাদের দেশের স্বাধীন সংবাদ মাধ্যমগুলোর উপর আক্রমণ চালানো হয়েছে। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, ভিড়ের মধ্যে গদি মিডিয়া বা নির্দিষ্ট প্রচার মাধ্যম বলে যে সাংবাদিকদের পেটানো হলো তাদের মধ্যে অনেকেই আবার সরকার বিরোধী সাংবাদিক হিসেবে পরিচিত। এর কারণ হলো, উত্তেজিত ভিড়ের কোনো নীতি বা চরিত্র থাকে না। এর থেকে এই মারাত্মক তথ্য সামনে এসেছে ইন্টেলিজেন্স ব্যুরো এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার। এই আন্দোলনের পেছনের অর্থনৈতিক রসদ বা ফান্ডিং কিন্তু ভারতের মাটি থেকে আসছে না। কাতার, কুয়েত এবং বাংলাদেশ থেকে প্রতিনিয়ত টাকা এবং খাবারের লজিস্টিক্স পাঠানো হচ্ছে দিল্লির এই অশান্তির কেন্দ্রগুলোতে। জুনেদ নামে যে ব্যক্তি আগে শহীদবাগ এবং কৃষক আন্দোলনের সময় রসদ সরবরাহ করেছিল, তাকেই আবার দেখা গেছে এই আন্দোলনের পেছনে খাবার এবং আর্থিক সাহায্য পৌঁছে দিতে। অর্থাৎ খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভারত বিরোধী আন্তর্জাতিক ডিপ স্টেট এবং দেশের ভেতরের আরবান নক্সালস একজোট হয়ে দিল্লির বুকে একটি বড় ধরনের দাঙ্গা বা অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র করছিল। তাদের মূল লক্ষ্য ছিল সংসদ ভবনের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশ করা, ঠিক যেমনটা হয়েছিল 2001 সালে সন্ত্রাসী হামলার সময়, কিংবা বিশ্বের অন্য কোনো অস্থিতিশীল দেশে আমরা যেমনটা দেখে থাকি। এখন প্রশ্ন ওঠে, এত কিছু ঘটে যাওয়ার পরও কেন হোম মিনিস্টার অমিত শাহ এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল কোনো বড় রাজনৈতিক বিবৃতি না দিয়ে চুপ করে আছেন? জিওপলিটিক্স এবং জাতীয় নিরাপত্তার কৌশল যারা বোঝেন তারা খুব ভালো করেই জানেন যে অমিত শাহের নিস্তব্ধতা মানে হলো কোনো বড় ধরনের অপারেশনের আগের নীরবতা। ইতিহাস সাক্ষী আছে, যখন সংবিধানে আর্টিকেল 370 বাতিল করা হয়েছিল, কিংবা যখন সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছিল, তার ঠিক আগের মুহূর্তগুলোতেও স্বরাষ্ট্র মন্ত্রক একদম শান্ত ছিল। মিডিয়ায় কোনো গোলমাল বা বিতর্ক তৈরি না করে পর্দার আড়ালে সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলা হয়েছিল। এবং যখন সিদ্ধান্ত সামনে এসেছিল তখন সমগ্র দেশ ও বিশ্ব অবাক হয়ে দেখেছিল যে কিভাবে এক নিমেষে সব রাষ্ট্রবিরোধী শক্তিকে স্তব্ধ করে দেওয়া যায়। বর্তমান পরিস্থিতিতে সরকারের রাজনৈতিক অবস্থান আগের চেয়ে অনেক বেশি মজবুত। 2024 সালের লোকসভা নির্বাচনের পর যারা ভেবেছিল সরকার দুর্বল হয়ে পড়েছে, তাদের হিসাব কিন্তু পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। বিগত একাধিক রাজ্য বিধানসভা নির্বাচনগুলোতে বিশাল জয়ের পর বর্তমানে লোকসভা এবং রাজ্যসভা দুটো জায়গাতেই কেন্দ্র সরকারের অবস্থান অত্যন্ত শক্তিশালী।
যা প্রায় 2/3 মেজরিটি বা 2/3 সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি। আজ সরকার এমন এক অবস্থায় রয়েছে যেখানে তারা যে কোনো জাতীয় নিরাপত্তা বিল, FCRA অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মতো কড়া অর্থনৈতিক আইন অনায়াসে পাশ করিয়ে নিতে পারে। এই শক্তিশালী পার্লামেন্টারি স্ট্রেংথই আসলে ভয় পাইয়ে দিয়েছে ভারত বিরোধী পুরো ইকোসিস্টেমকে। তারা বুঝতে পেরেছে যে আইনি পথে বা সংসদীয় রাজনীতিতে এই সরকারকে আটকানো সম্ভব নয়। তাই তারা বেছে নিয়েছে স্ট্রিট ভেটো বা রাজপথ স্তব্ধ করে দেওয়ার কৌশল। তারা ভেবেছিল রাজপথে নৈরাজ্য ছড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে ভারতকে দুর্বল করে দেবে। কিন্তু তারা ভুলে গেছেন যে দেশের সিকিউরিটি গ্রিড পরিচালনা করছেন অজিত দোভালের মতো ব্যক্তিত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রক সামলাচ্ছেন অমিত শাহের মতো দৃঢ়চেতা নেতা, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় যেভাবে কেন্দ্রীয় বাহিনী এবং কড়া প্রশাসনিক নজরদারিতে শান্ত রাখা হয়েছিল, ঠিক সেই একই কৌশল এখন প্রয়োগ করা হচ্ছে দিল্লিতে। CRPF-এর বিমান বোঝাই জওয়ান আগমন এবং কড়া NSA প্রয়োগের নির্দেশ, এগুলো স্রেফ শুরু। গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে সেই সব অর্থদাতাদের যারা বিদেশ থেকে টাকা পাঠিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিল। খুব শীঘ্রই এদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে চরম শাস্তি দেওয়া হবে। ভিডিওর এই শেষ অংশে দাঁড়িয়ে আমাদের অত্যন্ত খোলামেলাভাবে একটা সত্য স্বীকার করে নিতে হবে। ভারত একটি বিশাল এবং শক্তিশালী গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের অর্থ কখনোই অরাজকতা নয়। ছাত্র বা সাধারণ মানুষের প্রতিবাদের অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু সেই প্রতিবাদের আড়ালে যদি কোনো আন্তর্জাতিক শক্তি বা আরবান নাক্সালস ভারতের সংসদ ভবন আক্রমণ করার ছক কষে কিংবা দেশের পুলিশ এবং মিডিয়ার উপর হামলা চালায়, তবে তা কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয়। ভারতকে যদি বিশ্বের দরবারে শক্তিশালী জিওপলিটিক্যাল পাওয়ার হিসেবে টিকে থাকতে হয়, তবে অভ্যন্তরীণ নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। দেশের ভেতরে বসে থাকা শত্রুরা বাইরের শত্রুদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। আজকের এই গোটা ঘটনা আমাদের শিক্ষা দিয়ে দেয় যে গুজব এবং উস্কানিতে কান না দিয়ে দেশের আইন ও নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা রাখা কতটা জরুরি। পশ্চিমবঙ্গ থেকে আসা এই 20 কোম্পানি CRPF কেবল দিল্লির আইন শৃঙ্খলা রক্ষা করতে আসেনি, এসেছে এই বার্তা দিতে যে ভারতের অখণ্ডতা এবং সুরক্ষার প্রশ্নে সরকার বিন্দুমাত্র আপোষ করবে না। যারা ভেবেছিল ফাঁকা রাজপথ পেয়ে তারা দেশকে জ্বালিয়ে দেবে, তারা এখন বুঝতে পারছে যে সরকারের নিস্তব্ধতা আসলে কত বড় এক ঝড়ের ইঙ্গিত ছিল। দিল্লির আবহাওয়া বদলে গেছে এবং আগামী দিনে এই দেশবিরোধী চক্রের বিরুদ্ধে যে অভাবনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে তা এই পুরো ইকোসিস্টেমকে চিরতরে ভেঙে গুড়িয়ে দেবে। আপনার কি মনে হয়, দিল্লির এই নৈরাজ্য সৃষ্টিকারীদের উপর NSA প্রয়োগ করে এবং CRPF নামিয়ে কেন্দ্র সরকার কি একদম সঠিক পদক্ষেপ নিয়েছে? আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত এই আসল সত্যটি সবার কাছে পৌঁছে যায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, যাতে জিওপলিটিক্স এবং ন্যাশনাল সিকিউরিটির ওপর এই ধরনের বাস্তবসম্মত ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রতিনিয়ত দেখতে পান। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন নিউজ অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।